ডাইরেক্ট অ্যাকশন ডের ওপরে যে বেঙ্গল ফাইলস সিনেমাটা হচ্ছে তার যে ট্রেলার লঞ্চ নিয়ে যে ঘটনাটা কলকাতায় ঘটলো সেটা মানে বাঙালি হিসেবে একটা লজ্জার ঘটনা। আমার কিছু বক্তব্য আজকের ভিডিওটা এই নিয়েই, এবং 1946 সালের সরকার এবং ডাইরেক্ট অ্যাকশন ডে অ্যান্ড দ্য রোল অফ গান্ধীজি ইনটু ইট অ্যান্ড দ্য আফটারম্যাথ অফ দ্য হোল ডাইরেক্ট অ্যাকশন ডে, এটা নিয়েই কিছু বক্তব্য ছোট করে বলি। তো প্রথম যেটা হচ্ছে যে বেঙ্গল ফাইলসের প্রোডাকশন হাউসের সমস্ত আইটিসির, হয়তো কলকাতা শহরে আইটিসির কোনো হোটেলে এই ট্রেলার লঞ্চটা ভেনিউড করা হয়েছিল। তো সমস্ত পারমিশন, পেমেন্ট, বাকি যে ডিউ ডিলিজেন্স হয়ে থাকে সেগুলো থাকা সত্ত্বেও পুলিশ এসে আমরা দেখলাম ট্রেলার চলার মধ্যিখানে পুলিশ সেটা ট্রেলার লঞ্চটা হতে ব্যাহত করলো, এবং হোটেলের ম্যানেজার বা বাকি যারা কর্মরত স্টাফ তারাও একটা নিরুত্তর টাইপের আমাদের করতে, মানে এটা হতে দিতে বারণ করা হচ্ছে, ওপর মহল থেকে চাপ আছে, এটা বলে এড়িয়ে গেল। আমরা এই কোন দেশে বাস করছি? এবং তারপরেও দেখলাম তৃণমূল রাজনীতিক দল থেকে, মানে তৃণমূল পার্টি থেকে অনেকে বলল একটা গুজরাট ফাইল করে দেখাও, মণিপুর ফাইল করে দেখাও, এটা করে দেখাও। তো প্রথম কথা হচ্ছে, আমরা যখন বড় হই কলকাতাকে মানে বামফ্রন্ট আমলে, আমি তো পশ্চিমবঙ্গ ছেড়ে বহু অল্প বয়স থেকেই বাইরে রাজ্যে আছি, আমরা দেখেছি নগ্ন সরস্বতী আঁকিয়ে মকবুল ফিদা হোসেনের নামে শিল্পীর শিল্পসত্তা বজায় রাখার জন্য অলিগলিতে মিছিল, মিটিং, এটসেট্রা এটসেট্রা। তখন যখন ভিএইচপি বা আরএসএস মকবুল ফিদা হোসেনের এই চিত্র মানে আঁকাটাকে নিয়ে অনেক প্রশ্ন তুলেছিল, এবং তারপরে আমরা সেই সিপিএম বা বামফ্রন্টকে ডিগবাজি খেতে দেখলাম 2009 সালে পার্লামেন্ট ইলেকশনের হারার পর। তারা যখন মানে 24 ঘন্টা কি 48 ঘন্টার নোটিসে তসলিমা নাসরিনকে কলকাতা থেকে ছাড়ার নির্দেশ দিল। তার কারণ কি? পার্ক সার্কাসে দাঙ্গা লাগছে, এবং বহু জায়গায় তসলিমা নাসরিন মানে 2009 সালের বহু আগে থেকে আছে, কিন্তু 2009 সালে যেহেতু তৃণমূল লোকসভা ইলেকশনে 2011 সরকার আসার আগে 2009 সালের পার্লামেন্ট ইলেকশনে তৃণমূল ভালো ফল করে, এবং জায়গায় জায়গায় বাস পোড়ানো হয়, মিছিল, মিটিং, দোকান ঘর ভাঙা হয়। তো সিপিএম মুসলিম ভোটকে আবার গ্র্যাব করার জন্য তসলিমা নাসরিনকে কলকাতা শহর ছাড়তে বলে। সেই সেম সিপিএম যারা মকবুল ফিদা, আপনারা নিজেরা প্রত্যেকটা জিনিসে একে একে দুই করার চেষ্টা করুন। 1946 সালেও সিপিএম এর যা রোল ছিল, একদম 2009 সালের 34 বছরের শেষের দিকে দ্য ফ্যাগ এন্ড অফ দেয়ার রিজিম, দ্য সিপিএম রিজিম ইন ওয়েস্ট বেঙ্গল, আমরা কম বেশি একই জিনিস দেখতে পাই। হ্যাঁ, কি দেখতে পাই? তসলিমা নাসরিন কলকাতা থেকে ছেড়ে দিল্লি গিয়ে কিছুদিন থাকতে বাধ্য হন, তারপরে তো উনি দেশ ছেড়ে দেন। তার কারণ পার্ক সার্কাস চত্বর এবং আরো অন্য জায়গার পকেটের অল্প সংখ্যক মুসলিম ধর্মাবলম্বী মানুষরা তসলিমা নাসরিন কলকাতায় থাকাটাকে আর পছন্দ করছেন না, রাইট? এবং এই ইভেন্টগুলো কেন বলছি এই ভিডিও শেষেও আপনারা বুঝতে পারবেন। তো আবার ফিরি বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর বেঙ্গল ফাইলসে। তো যেখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফরগেট অ্যাবাউট আমাদের সংবিধান কি বলছে, সেখানে এরম ভাবে একটা সিনেমার নাম দ্য বেঙ্গল ফাইলস, সেই সিনেমার ট্রেলার লঞ্চ কোথায় হবে? চিলিতে হবে, কিউবাতে হবে, মাদাগাস্কারে হবে, কাশ্মীরে হবে, তামিলনাড়ুতে হবে, সেটা বাংলা ছাড়া কোথায় হবে? কিন্তু সেটা হতে দেওয়া হলো না। এরপরে সিনেমা ভালো হবে, খারাপ হবে, কতটা ঠিক কতটা ভুল সেটা মানুষ বিচার করবে। গুজরাট দাঙ্গা নিয়ে যে মূর্খরা কথাবার্তা বলছে,
তারা কি জানে পারজানিয়া বলে একটা সিনেমা মানে ইউপিএ সরকার থাকাকালীন বেরিয়েছিল, যেটাতে সারিকা জি অভিনয় করেছিলেন, এবং পারজানিয়া কি গুজরাট থেকে ব্যান করে দেওয়া হয়েছিল? বা পারজানিয়া দেখানো হবে না, বিজেপি জায়গায় জায়গায় বিরোধ করছিল পারজানিয়ার। আমি যেটা বলতে চাইছি যে মানে ভারতের সংবিধান আর পশ্চিমবঙ্গের সংবিধান কি আলাদা? সেন্ট্রাল বোর্ড, ফিল্ম বোর্ড থেকে অ্যাপ্রুভড একটা সিনেমা রিলিজ করার জন্য যা 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 জিনিসের পারমিশনের প্রয়োজন হয়, তাতা সমস্ত কিছু আছে, সেটা ভারতের একটা প্রান্তে দেখানো যাবে না? আর দ্বিতীয় কথা বলি, এই সিনেমাটা কেন প্রয়োজন, কেন আমাদের জানা প্রয়োজন? প্রথম কথা বলি, আমি যে এবং আমাকে এটা ইউটিউবে আপলোডের পরে, আমি এর আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম দিনরাত, আমাকে অনেকে যারা আমার অ্যানালিসিসের সাথে একমত নন, সেটা বামপন্থী সমর্থক হতে পারে, তৃণমূলী সমর্থক হতে পারে, তারা গালিগালাজ করছে। এখন মানুষ ট্রোলিং করবেই, এটা কিছু না। তো আমি যে আমার ছোট থেকেই হিন্দুবাদী রাজনীতির পক্ষে, আমি নিজে একটা বামপন্থী মহলে বড় হওয়া, বামপন্থী বাড়িতে বড় হওয়া, কিন্তু আমি ছোট থেকে যবে আমার রাজনৈতিক জ্ঞান হয়েছিল, আমি কোনোদিনও আরএসএস করিনি, বিজেপি এখনো করি না, বা আরএসএস এখনো করি না। আমি বরাবর একটু হিন্দুবাদী রাজনীতির প্রতি আগ্রহী বেশি ছিলাম। তো আমার মনে আছে হে রাম বলে একটা সিনেমা রিলিজ করে, আমি তখন ব্যাঙ্গালোরে, আমরা তখন কম্পিউটার সায়েন্সের সেকেন্ড ইয়ারের ছাত্র। তো সিনেমা রিলিজের আগে আমরা অল্প বয়সী ছেলে, তখন কমল হাসান আর রানী মুখার্জি আর শাহরুখ খান, কমল হাসান আর রানী মুখার্জির একটা লিপলক পোস্টার সব জায়গায় ছাপা হচ্ছিল, মানুষ যাতে আসে, এবং হিন্দি আর তামিল দুটো ভাষাতেই রিলিজ একই সময়, মানে একই দিনে পারহ্যাপস হয়। তো আমরা বন্ধু বান্ধবরা হোস্টেল থেকে ম্যাজেস্টিকের একটা হলে, শাহরুখ খানও আছে তখন, আমরা ছোটবেলায় শাহরুখ খানেরও ফ্যান ছিলাম, রানী মুখার্জি, কমল হাসান। তো আমার মনে আছে, আপনারা যারা হে রাম সিনেমাটা কমল হাসানের দেখে থাকবেন, তারা জানেন যে সিনেমা শুরু হওয়ার প্রথম আধ ঘন্টার মধ্যেই 16 আগস্ট একটা সিনকে, পরিকল্পিত সিনকে পিকচারাইজড করা হয়, এবং তার উপরে 10-15 মিনিটের একটা বিভিন্ন ধরনের সিন চলে। এবং আমি যখন ওই সিনটা প্রথম দেখি হে রাম সিনেমায়, আই ওয়াজ শেকেন। কি হলো ব্যাপারটা? এই সিনেমা কি সত্যি দেখাচ্ছে? না না, এতটাও মিথ্যা দেখাবে? এবং আমার বন্ধু বান্ধবরাও বলে, যেহেতু আমার এইসব বিষয়ে একটু ইন্টারেস্ট আছে, বলে যে কি রে, এগুলো সত্যি, এগুলো কলকাতায় হয়েছিল, তুই জানিস কিছু? তুই বলে, জানিস কিছু বোধহয় হয়েছিল। আমি যেটা বলতে চাইছি এখানে, যে আমি বা আমাদের জেনারেশনের এই বিষয়গুলোর কোনো বিন্দুমাত্র কিছু আমরা জানতাম না। হে রাম রিলিজের পরে তখন আস্তে আস্তে আমি ইন্টারনেটে রিসার্চ করে বা যাও কিছু করে জানি, তাও খুব অল্প, কি না 1946-এর 16 আগস্ট ক্যালকাটাতে রায়েট হয়েছিল, তাতে বহু লোক মারা গেছে, দ্যাটস ইট, নাথিং বিয়ন্ড দ্যাট। আমি প্রি গুগল এরার কথা বলছি আর কি, একদম যখন গুগল ঘরে ঘরে এসছে তার আগের কথা বলছি। মোবাইলের তো প্রশ্নই, খুবই কম মোবাইলের তখন, আই এম টকিং অ্যাবাউট 1999, 2000, রাইট? যাই হোক, তো আজকে যদি কেউ এটার উপরে সিনেমা করে তার পার্সপেক্টিভটা মানুষকে জানান, বাকি মানুষ বিচার করবে যেটা কতটা ঠিক, কতটা ভুল, কতটা সত্যি, কতটা মিথ্যা, কতটা কি, কতটা না, এটা মানুষ বিচার করবে। এভাবে বলা, তারপরে বলা মণিপুর ফাইলস করো না কেন, গুজরাট, আরে গুজরাট নিয়ে তো প্রচুর সিনেমা করা হয়েছে, দুটো পার্সপেক্টিভ থেকেই করা হয়েছে। সাবরমতী ফাইল, যেটা গোধরা যে কার্নেজ হয়েছিল ট্রেনে গোধরা স্টেশনে, সেটার উপরে হয়েছে। পারজানিয়া হয়েছে, কাই পোছে বলে একটা সিনেমা হয়েছে, যেটার অলমোস্ট সেকেন্ড পার্টটা গুজরাট, গুজরাট রাইটের ওপরে সম্পূর্ণভাবে দেখানো হয়েছে। পারজানিয়া তো একতরফা পয়েন্ট অফ ভিউতে দেখানো হয়েছে, কাই পোছে দেখানো হয়েছে, সাবরমতী এক্সপ্রেস একটা। আমরা যদি আমাদের ইতিহাস সম্বন্ধে না জানি, এবং মানুষ সেটা বিচার করবে যে এটা ঠিক না ভুল, কতটা ঠিক কতটা ভুল, কে ভালো অ্যাক্টিং করেছে, ভালো ডাইরেকশন কিনা, আমি বুঝতে পারছি না এটা এটা এটা
মানে কি বলবো, মানে অসহিষ্ণুতার কোন পর্যায়ে। আর আমরা বলবো বিজেপি নাকি ফ্যাসিস্ট দল। 1946-এর যে ইতিহাসটা, সেই ইতিহাসটা সম্বন্ধে আমাদের যেটা জানতে হবে, তার আগে আরেকটা কথা মনে পড়ে গেল, ভাবতে খুব অবাক লাগে। শাশ্বত চট্টোপাধ্যায়ের আমি ফ্যান, বিশেষ করে মেঘে ঢাকা তারা দেখার পর। ওখানে যিনি উনি ঋত্বিক ঘটক কের অভিনয়, মানে চরিত্র চিত্রায়ন করা হয়েছে, সেটাতে অভিনয় করেছে, ফাটাফাটি অভিনয় করেছে। শাশ্বত চট্টোপাধ্যায়ের এই যে বক্তব্য, সিনেমাটার নাম আগে ছিল দিল্লি ফাইলস, এখন হয়েছে বেঙ্গল ফাইলস, এবং মানে সিনেমাটার শুটিং শেষ, ট্রেলার শেষ, আমার কাজ শেষ, একটা হাত ঝেড়ে ফেলে দেওয়া, এবং আবার পাছে অরিন্দম শীল তাকে দিয়ে শবর দাশগুপ্তর রোল করায়, অরিন্দম শীল তৃণমূলী, রাজ চক্রবর্তী তৃণমূলীরা, এরা আবার ওকে দিয়ে ওই কি যেন যেটা খুব পপুলার বরুণ বিশ্বাসের, আমি ওটা দেখেছিলাম, চরিত্রটার নাম ভুলে গেল। অসাধারণ অভিনেতা, নো ডাউট অ্যাবাউট ইট, শাশ্বত চট্টোপাধ্যায়। কিন্তু তার বক্তব্যের মধ্যে দিয়ে যেটা ফুটলো, সেম জিনিসটা কিন্তু সৌরভ দাসও এই সিনেমায় গোপাল মুখোপাধ্যায়ের চরিত্র অভিনয় করেছে, তার মধ্যে দিয়ে কিন্তু এটা ফুটলো না। তিনি কিন্তু বলছেন, আরে আমি অভিনেতা, অভিনয়ের সুযোগ পেয়েছি, করেছি। আমি যদি হিটলারের চরিত্রে রোল পেতাম তাহলে আমি অভিনয় করতাম, তাহলে নাৎজি পার্টিকে সাপোর্ট করতাম, ফেয়ার অ্যামাউন্ট অফ দিট, থ্যাংক ইউ। কিন্তু শাশ্বত বাবুর এহেন ভূমিকাটা খুব বাজে লাগলো। যাই হোক, তো 1946-এ আমরা যেটা জানি যে কেন বেঙ্গলকে বেছে নিয়েছিল মুসলিম লীগ সরকার, কারণ একমাত্র তো বেঙ্গল প্রভিন্স, ইউনাইটেড বেঙ্গল প্রভিন্সই তো ছিল। বেঙ্গল এর আগেও একবার ভাগ হয়েছিল, মানে 1947-এর আগেও বেঙ্গল 1905 সালে ভাগ হয়েছিল। তো তারপরে 1911 সালে বেঙ্গলের রিইউনিফিকেশন হয়, আবার বেঙ্গল এক হয়, এবং 1937 সালে প্রথম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তার 1935-এর উপর বেস করে ফার্স্ট ইলেকশন হয়, যেটার প্রথম প্রধানমন্ত্রী হন কৃষক প্রজা পার্টির AK ফজলুল হক। তারপরে 1946-এ পাকিস্তান দাবির নামে মুসলিম লীগের হোসেন শহীদ সোহরাওয়ার্দী বেঙ্গলের প্রাইম মিনিস্টার হন। এবং কেন ওরা বেঙ্গল বেছে নিয়েছিল, কারণ ওদের সরকার সমস্ত পুলিশ, ক্যালকাটায় তখন 22টা না 23টা পুলিশ থানা ছিল তখনকার কলকাতায়, এবং অধিকাংশ থানায় যে হিন্দু কর্তা ছিল তাদেরকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এরকম প্রচুর ব্যাপার আছে। এবং এগুলো আমরা না জানলে আমরা চিরকালেই, এটা জানা মানে কি একই বৃন্তে দুইটি কুসুমকে খারিজ করে দেওয়া, আমি বুঝতে পারছি না আমরা কতদিন এই অজ্ঞ হয়ে থাকব, যার ফলস্বরূপ আমরা দিকে দিকে দেখতে পাচ্ছি বাংলার এই সরকার আসার আগে থেকেই, আমি তো বলবো আগে থেকেই, 2010 সালে দেগঙ্গা রায়েট, 2011-র পর থেকে একের পর এক রায়েট, সবের জন্য RSS বিজেপি করেছে। এবং আপনাদের আমি অনুরোধ করব, নির্মল কুমার বসু 1946 ক্যালকাটা রাইটের পর গান্ধীজি যখন কলকাতা এসেছিলেন, তখন লিঙ্গুইস্টিক কারণে, ভাষাগত কারণে গান্ধীজির প্যারেলাল, যে গান্ধীজির সবসময় সেক্রেটারি ছিলেন, এছাড়াও বেঙ্গলে গান্ধীজির ট্যুরে গান্ধীজির সেক্রেটারি ছিলেন নির্মল কুমার বসু। নির্মল কুমার বসু ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের প্রফেসর এবং এর মার্ভেলাস স্টুডেন্ট ছিলেন। তার লেখা বই অ্যানথ্রোপোলজিতে সব ইউনিভার্সিটিতে হয়তো আজও পড়ানো হয়। যাই হোক, নির্মল কুমার বসুর লেখা মাই ডায়েরিজ উইথ গান্ধী, এই বইটাতে তিনি যা যা লিখেছেন, আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকে পড়ুন। নির্মল কুমার বসু, যিনি গান্ধীবাদী ছিলেন, তিনি কি RSS এর চালা ছিলেন? তো নির্মল কুমার বসুর মাই ডায়েরিজ উইথ গান্ধীতে তিনি লিখছেন গান্ধীর নোয়াখালী ভিজিট, কারণ যখন ক্যালকাটা রাইটে তারা একাধারে হিন্দু মারতে পারল না, মুসলিম লীগ ও তাদের গুন্ডা বাহিনী, কারণ 18 তারিখ রাত থেকে 19 তারিখ থেকে গোপাল মুখোপাধ্যায়, যুগল কিশোর ঘোষ, এরা বা এদের দলবলেরা রিটালিয়েট আরম্ভ করলো। আর এদেরকে সাপোর্ট কারা করলো? এদেরকে সাপোর্ট করলো বড়বাজার এর মারওয়ারি বা অবাঙালি বিজনেসম্যানরা। কি করে সাহায্য করলো? অর্থ দিয়ে। এবং 1944-1945-এ ক্যালকাটায় প্রচুর আমেরিকা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তখন চলছে, 1944-45 অব্দি
সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন প্রচুর আমেরিকান সোলজার কলকাতায় এই 7-8 মাস মতো থাকে। আমেরিকান সোলজারদের কাছ থেকে প্রচুর বড় বাজারের ব্যবসায়ীরা তারা বন্দুক এবং কার্তুজ কিনে রাখে। এই ফ্যাক্টগুলো অনেকে জানে না, আমি রিসার্চ করে জেনেছি। আমার রিসার্চ ভুল হলে আপনারা শুধরে দেবেন। দেখুন, ব্যক্তিগত গালিগালাজে যাবেন না, তাহলে আমিও গালিগালাজ করবো। আমার মনে হয় না এটা ভালো বিষয়। আমি আগে আমার একটা নির্বাচনী বিশ্লেষণ আমি দিয়েছি, তাতে তো একদম বামপন্থীরা, তৃণমূলী সমর্থকরা আমাকে যা তা গালিগালাজ দিচ্ছে। যাই হোক, তো আবার ফিরি 1946-এর 19 আগস্টে ফিরি, যখন ম্যাসিভ রিটালিয়েশন আরম্ভ করে গোপাল মুখোপাধ্যায়, এবং 1946-এর 16 আগস্ট কাদের কাদের ওপর আক্রমণ হয় জানেন? বিজ্ঞানী মেঘনাদ সাহার ল্যাব আক্রমণ করা হয়। তার অ্যাসিস্ট্যান্ট মেঘনাদ সাহা, বিজ্ঞানী মেঘনাদ সাহার কে না পেয়ে তার ল্যাব ভাঙচুর করা হয়। তার যারা ল্যাবে কাজ করছিল অ্যাসিস্ট্যান্ট ছাত্রছাত্রীদের ধরে মারা হয়। ছবি বিশ্বাসের কে আক্রমণ করা হয়, তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান, তার পার্সোনাল সেক্রেটারি মারা যায়। এরকম বহু প্রমিনেন্ট হিন্দু পার্সোনালিটিকে অ্যাটাক করা হয় 16 আগস্টে। শহীদ মিনার থেকে যখন মুসলিম লীগের ভাষণটা শেষ হয়, এবং এই যে বক্তব্য যে রমজান মাসে মুসলিমরা কিছু করে না, আমাদের সত্য জানতে হবে। 16th August 1946 was the 17th day of Ramadan month. সেদিন কি ছিল? আমরা যারা ইসলামিক হিস্ট্রি একটু পড়াশোনা করেছি, ব্যাটল অফ বাদার হয় 17th day of Ramadan মান্থে ব্যাটল অফ বাদার হয়। এই ব্যাটল অফ বাদার কে রেফার করে মুসলিম লীগের নেতারা মুসলিমদের এককাট্টা হতে বলেন, যে আজকে সেই জিহাদের পবিত্র দিন, আমাদেরকে আমাদের লড়াই বুঝে নিতে হবে, আমাদের ইত্যাদি ইত্যাদি। প্রচুর জায়গায় লিফলেট বিলি করা হয়, সেই লিফলেটের অনেক পেপার কাটিংসও আছে। এবং যে ম্যাসিভ রায়ট হয়েছিল, সেই ম্যাসিভ রায়টের পর গান্ধীজি যখন কলকাতায় আসেন, গান্ধীজির সাথী নির্মল কুমার বসু হন। নোয়াখালীতে গান্ধীজিকে ঢুকতে দেওয়া হয় না, তাকে ওপেনলি থ্রেট। কারণ নোয়াখালীটা তো একটা আইল্যান্ড মতো, ব্রিজ দিয়ে নোয়াখালী ডিস্ট্রিক্টটা বা নোয়াখালীর বিস্তর অঞ্চল সেখানে করা থাকে। সমস্ত ব্রিজ পুড়িয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, যাতে কোনো রকম ফোর্স বা কেউ হিন্দুরা বাইরে থেকে না আসতে পারে, রাইট? এবং একতরফা, যেহেতু ক্যালকাটায় 16 আগস্ট থেকে অগস্ট মাসে ক্যালকাটা রাইটে মুসলিমই বেশি, আনফর্চুনেটলি এটা আমার বলতে কোনো আনন্দ হচ্ছে না, মারা যান। তারা কলকাতায় তাদের এই যে টেস্টটা যেটা তৈরি করবে, কলকাতার পরে আরো পাঞ্জাব বা আরো জায়গায় করার প্ল্যান ছিল, কিন্তু হলো না। তখন এমন একটা জায়গা নোয়াখালী চুজ করা হলো কোজাগরি লক্ষ্মী পুজোর দিন, 10ই অক্টোবর 1946 সালে, এবং সমস্ত ব্রিজ, সমস্ত কিছু ভেঙে দেওয়া হলো। কে করলো? গোলাম সারোয়ার, একটা চিশতি লিনিয়েজের পীর ছিলেন গোলাম সারোয়ার, তার নেতৃত্বে করা হয়েছে। তো গান্ধী যা হোক ক্যালকাটায় ছিলেন, এবং একতরফা নির্মল কুমার বোসের মাই ডায়েরিজ উইথ গান্ধী এগুলো লেখা। 1947 সালেও আবার যখন দাঙ্গা সারা ভারতবর্ষে চলছে, ক্যালকাটা নোয়াখালীর পর বিহারে দাঙ্গা ছড়িয়ে পড়ে, পাঞ্জাবে দাঙ্গা ছড়িয়ে পড়ে, গান্ধীজি আবারও 1947-এ আসেন। তখন গান্ধীজির আরেকটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যার নাম না বললেই নয়, শচীন মিত্র, ইউএস থেকে পড়ে আসা একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, যারা গান্ধীবাদী ছিলেন, হতেই পারে, যারা ভাবতেন দে দি হামে আজাদি বিনা খড়গ বিনা ঢাল, সাবরমতি কে সন্ত তুনে কর দিয়া কামাল, অহিংসার পথেই স্বাধীনতা আসবে ভারতের, ভাবতেই পারেন কেউ। শচীন মিত্র, ভুল হলে নামটা মাফ করবেন, সমরেশ বন্দ্যোপাধ্যায়, সুশীল দাশগুপ্ত, তখন যুবক গান্ধীবাদী কলকাতা শহরের ছেলেদের গান্ধী বলেন যে আপনারা মুসলিম এলাকায় যান, ভ্রাতৃত্বের বাণী আপনারা ছড়ান মুসলিম সমাজের মধ্যে। এবং যে রাতে শচীন মিত্র, সমরেশ বন্দ্যোপাধ্যায়, সুশীল দাশগুপ্তরা মুসলিম এলাকায় বেছে তারা একই বৃন্তে দুটি কুসুম ইত্যাদি ইত্যাদি ছড়াতে যায়, 3 জনে ছুরিকাহত হয়। শচীন মিত্র, সমরেশ বন্দ্যোপাধ্যায় স্পটে মারা যায়, সুশীল দাশগুপ্ত ছুরিকাহত হলেও তিনি হসপিটালে লড়াই
সংঘর্ষ করার পর 7-8 দিন বাদ মারা যান। এগুলো অল দিস আর ফ্যাক্ট বন্ধুরা। আমরা যদি না জানি, আমরা যদি না একতরফা জেনে থাকি, ধুলিয়ান দাঙ্গা আটকানো গেছে, তখন কি বেঙ্গল ফাইলস লঞ্চ হয়েছিল, এই জাফরাবাদে যেটা হলো, শীতলকুচি যে দাঙ্গা হয়ে যাচ্ছে, উলুবেড়িয়ায় হাওড়ায় যে দাঙ্গা হচ্ছে, আমি বুঝতে পারছি না আমরা আর একতরফা কতদিন নিজেদের ইতিহাস না জেনে বোকা বোকা মার্কা একটা হয়ে থাকবো, আর একটা মানে কি বলবো, নিজেদের এতে কি ক্ষতি হবে? আমি মানে আমাকে বোঝান, এতে কি ক্ষতি হবে? পারজানিয়া যদি গুজরাট ফাইলকে রিপ্রেজেন্ট করে, এটা হওয়ার পরে মানে তাহলে তো কংগ্রেসের প্রত্যেকটা সিট গুজরাটে জিতে যাওয়া উচিত ছিল, জিতেছে কংগ্রেস। একটা রাজনৈতিক বোধ, একটা রাজনৈতিক ওয়েভ কখনো একটা সিনেমা দিয়ে বিচলিত হতে পারে না। আমরা কোন দেশে, কোন রাজ্যে বাস করছি? এবং কেউ আমরা শচীন মিত্রের নাম জানি না, সুশীল দাশগুপ্তের নাম জানি না। এবং আরো একটা মজার কথা বলি, 1946-এই হাইদ্রি ম্যানশন, যেটা এখন গান্ধী ভবন বেলেঘাটায়, এক্সাক্ট লোকেশনটা আমার জানা নেই, আমি তো নিজের সচক্ষে দেখিনি, পড়েছি, শুনেছি। তো এই অগাস্টের শেষ দিকে, সেপ্টেম্বরের শুরুর দিকে আবার দাঙ্গা কলকাতায় ভড়কে যায় এবং প্রতি রাতে গান্ধী ম্যানশনে অ্যাটাক আরম্ভ হয়। তো নির্মল কুমার বোস এবং প্যারেলাল একটা বইতে লিখছেন, গান্ধীজির যে সর্বদা যিনি পিএ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম সেক্রেটারি ছিলেন, যে একটা সভা চলাকালীন গান্ধীজির দিকে একটা রড আসে, গান্ধীজি একটুর জন্য, অল্পের জন্য রডটা মিস হয়ে যায়। ওই রডটা যদি গান্ধীজি, বয়স্ক বৃদ্ধ গান্ধীজির মাথায় লাগতো, গান্ধীজি সেদিনই মারা যেতেন। তো এই ঘটনাটা ঘটার পর নির্মল কুমার বোস গান্ধীজিকে বলেন যে, বাপু আপনি যদি অনুমতি দেন, আমি কি গোপাল মুখার্জি আর তার ছেলেদেরকে পাহারা দিতে বলবো রাতে, কারণ আর কন্ট্রোলে রাখা যাচ্ছে না, প্রতি রাতে অ্যাটাক হচ্ছে। গান্ধী ঘাট নেড়ে অনুমতি দেয় এবং গোপাল মুখোপাধ্যায়ের আখড়ায় নির্মল কুমার বসু যান এবং নির্মল কুমার বসু বলেন যে, গোপাল প্রতি রাতে এরকম অ্যাটাক হচ্ছে, তুমি আর তোমার ছেলেদেরকে পাহারা দিতে হবে। তো গোপাল মুখোপাধ্যায় বলেন, দেব, একটা শর্ত আছে, গান্ধীজিকে এর লিখিত পারমিশন দিতে হবে এবং আমি পাহারা দিলে অস্ত্র নিয়েই দেব, মেশিন গান, পিস্টল, এগুলো নিয়েই দেব। তো আবার নির্মল কুমার বসু গান্ধীজির লিখিত পারমিশন নেয় এবং গোপাল মুখোপাধ্যায় সশস্ত্র, তখন হায়দারি ম্যানশন, যেটা পরে গান্ধী ভবন নাম হয়, এখন গুগল করলে বেলেঘাটা অঞ্চলে দেখতে পাওয়া যায়। যাই হোক, তো আমি যেটা বলতে চাইছি, এই জিনিসগুলো আমরা জানবো না। এবং যে সিপিএম, যে বামপন্থীরা এত বড় বড় কথা বলে, 1946 সালের যে বেঙ্গল ন্যাশনাল প্রভিন্সিয়াল ইলেকশন হয়, বেঙ্গলে একমাত্র মুসলিম লীগের সিট, মুসলিম লীগের সরকার হয় এবং সেখানে 3টে সিপিআই এর, তখন তো অবিভক্ত, সিপিআই সিপিএম আলাদা ছিল না, 3জন সিপিআইএম এর এমএলএ, জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ এবং রাজনারায়ণ রায়, দিনাজপুরের রাজনারায়ণ রায়, এরা 3জন সিপিআই এর সিটে যেতেন। তারা বাইরে থেকে মুসলিম লীগ সরকারকে সমর্থন করেন এবং অনেকে বলে, আমার এটা নিয়ে এই জন্য আমি খুব কনফিডেন্টলি বলছি না, যে 16 আগস্ট 1946 এর যে শহীদ মিনারে মনুমেন্ট, যেটাকে তখন বলা হতো, হয়তো এখনো বলা হয় কলকাতায়, যে সভা হয় মুসলিম লীগের, সেখানে সিপিআই কে আমন্ত্রণ জানানো হয় স্টেজে। অনেকে বলে জ্যোতি বসু মঞ্চে ছিলেন, সিপিআই এর লিডাররা মঞ্চে ছিলেন, অনেকে বলেন না, ছিলেন না। আমি এ নিয়ে কনফিডেন্টলি বলতে পারছি না ছিলেন না। কিন্তু সিপিআই এর আমরা যদি ইতিহাস দেখি, তাদের স্লোগান কি, আগে পাকিস্তান দাবি মানতে হবে, তারপর ভারত, তারপর দেশ স্বাধীন হবে। তারা আগাগোড়া পাকিস্তানের দাবিকে সমর্থন জানিয়ে এসছে। আমরা গঙ্গাধর অধিকারীর থিসিস দেখলেও বুঝতে পারি যে ভারতে 14টা না 15টা প্রভিন্সিয়াল আলাদা আলাদা সংবিধান থাকবে, তারা কোনোদিনও ভারত একটা ইউনাইটেড নেশন হোক এটা চায় না। আগাগোড়া সিপিআই মুসলিম লীগ সরকারকে 1946 সালে বাইরে থেকে সমর্থন করে যায় এবং সব থেকে লজ্জার কথা হচ্ছে, ডাইরেক্ট অ্যাকশন ডে ঘটার পরেও সিপিআই সমর্থন তোলে না। এত বড় নির্লজ্জ। যখন ভোটাভুটি হয়, কংগ্রেস এবং হিন্দু মহাসভার এমএলএরা ডাইরেক্ট অ্যাকশন ডের পরে বিধানসভায়, বঙ্গীয় আইনসভায়, বিধানসভা পরে বলা হয়, বঙ্গীয় আইনসভায়, বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে নো কনফিডেন্স মোশন পাশ করে। সেই নো কনফিডেন্স মোশনে
সিপিআই এর 3জন যে মেম্বার ছিল তারা অ্যাবস্টেন থাকে এবং তারা বলে যে না আমরা মানে পাকিস্তান দাবির কারণে, ঠিক আছে মুসলিম লীগ যেটা করেছে ডাইরেক্ট অ্যাকশন নিতে ঠিক করে, কিন্তু পাকিস্তান দাবির কারণে আমরা মুসলিম লীগের বিরুদ্ধে সাপোর্ট করবো। ইতিহাসগুলো আমরা কবে জানবো? আজকে বাইরের স্টেটের একটা লোক সেই ইতিহাসগুলো দেখাচ্ছে, আমাদের খুব বাঙালি হিসেবে বাঙালি চেতনায় গায়ে লাগছে। এটা লজ্জা। এর থেকে বড় ফ্যাসিজম কিছু হতে পারে না। আমরা ছোটবেলা থেকে যখন বড় হই সিপিএম মহল্লায়, শিল্পী সংগ্রামী পল রবসন ওরা আমাদের গান গাইতে দেবে না, এই গানটা আমরা সিপিএম বুথে মানে সিপিএম এলাকা এলাকায় বাজানো, মানে যেটা বলতে চাইছি যে সিপিএম মহল্লা মহল্লায় সিপিএম সংগঠনে বাজানো হয়। আজকে পল রবসনের এই গানটা সব থেকে বেশি প্রযোজ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। একটা সেন্ট্রাল ফিল্ম বোর্ডের অ্যাপ্রুভাল পাওয়া একটা সিনেমার ট্রেলার লঞ্চ এটা কলকাতা শহরে করতে দেবে না। নমস্কার, ভালো থাকুন।